যে এখন কিন্তু ছাত্রদের যারা মাঠে আন্দোলন করেছেন বা যারা এই এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন তারা সরকারে থাকাতে হবে কি এই যে অভ্যুত্থানকারী যারা মাঠের যারা বিজয়ী শক্তি তাদের সঙ্গে সরকারের একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। তরুণদের আনতে হলে ওদেরকে প্রস্তুত করতে হবে, সবাই মিলেই তো রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। ধরেন তরুণ, মধ্যবয়সী, অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোক যারা আছেন সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করবে। সেই জায়গায় আমি মনে করি যে এই আমাদের যে উপদেষ্টা পরিষদটা খুবই বৈচিত্র্যপূর্ণ। এখানে ধরেন প্রাজ্ঞ অভিজ্ঞ লোকজনের উপস্থিতি আছে। উনি তো দীর্ঘদিন সিভিল সার্ভিসে ছিলেন, সেই জায়গায় তার অভিজ্ঞতার জায়গা থেকে উনি বললেন চমৎকার ভাবে। তো আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে এই আমাদের এই মুহূর্তে সরকার গঠনটা খুব জরুরি ছিল। যে গত স্যার যেটা বললেন যে গত প্রায় ৬০ বা ৭২ ঘন্টা ধরে আমাদের কোনো সরকার ছিল না এবং আপনার পুলিশ বা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না, যেই কারণে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছিল। এবং এই জায়গায় ধরেন যে নিরাপত্তাহীনতা, তারপরে এই যে আমি ডাকাতির কথা শুনছি, সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক যে আসলে আপনি যদি কোনো একটা সংকটে পড়েন বা বিপদে পড়েন, আপনি আসলে কার কাছে যাবেন। যেমন গত ২ দিন রাত ধরে দেখছি আমরা যে অনেক লেখালেখি করছেন অনেকে যে ঢাকায় মিরপুরে ডাকাত নেমেছে, উত্তরায় ডাকাত নেমেছে, পুলিশ পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী পাওয়া যাচ্ছে না। আসলে সেনাবাহিনীর পক্ষে তো সারা দেশে এইভাবে পেট্রোলিং করে ডাকাত বন্ধ করাও সম্ভব না। মানে একটা বিষয় আছে তো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সরকার গঠন করাতে আমরা এখন একটা আমাদের যে গোটা যে রাজনৈতিক প্রক্রিয়া বা যে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত ১০-১২ দিন ধরে গেলাম, এখন এটা একটা শেপে আসবে আমাদের এই জিনিসটা। যেই কারণে যখন এই উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়গুলো দেওয়া হবে তখন তারা কিন্তু এই যে পুলিশকে নির্দেশনা দিতে পারবেন। অধিকাংশ থানাতে পুলিশ নাই। এখন পুলিশদেরকে যে থানায় আসতে বলবেন, কে বলবে? পুলিশরা তো নিজেরাও আসতে পারছেন না। কারণ তাদের উপর হামলা হচ্ছে, নানা জায়গায় বিক্ষুব্ধ জনগণ হামলা করছে। কারণ তাদের যে ইতিহাস, তাদের যে রেকর্ড, সেই কারণে জনগণের ক্ষোভ আছে তাদের উপর। এখন তারা যে আসবেন, তাদেরকে প্রটেকশন দেবে কে? অধিকাংশ ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা আত্মগোপন করেছেন বা পালিয়ে গিয়েছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার গঠনটা জরুরি ছিল। কতদিন এই সরকারটা থাকবে বা কি হবে না হবে এইগুলা নিয়ে বিতর্ক করার চাইতে আমাদের রাষ্ট্র পরিচালনার যে নির্বাহী বিভাগের যে একটা থাকে, স্ট্রাকচার থাকে, সেটা গঠন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি মনে করি যে এটা হয়ে গিয়েছে আজকে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ওনারা শপথ নিবেন বা নিয়ে ফেলেছেন কিনা, আমি তো লাইভ দেখতে পাচ্ছি না। তো এটা যখন নিয়ে ফেলবেন তখন জনমনে এক ধরনের স্বস্তি ফিরে আসবে। সরকারি প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসবে। সবকিছু মিলে আমি মনে করি খুব স্বল্পতম সময়ে, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দেশটা আবার একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আমি মনে করছি। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আপনি যেটা বলেছিলেন যে ২ জন ছাত্র উপদেষ্টা নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে খারাপ না বিষয়টা। এটা আমরা খুবই প্রথমবারের মতো দেখলাম যে আমাদের দেশে এইরকম রাষ্ট্র পরিচালনায় ২ জন ছাত্রকে নেয়া হলো, যারা সরাসরি মাঠের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তো এটার ভালো দিকটা হচ্ছে আমি এই অর্থে বলব যে এখন কিন্তু ছাত্রদের যারা মাঠে আন্দোলন করেছেন বা যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, তারা সরকারে থাকাতে হবে কি এই যে অভ্যুত্থানকারী যারা মাঠের যারা বিজয়ী শক্তি তাদের সঙ্গে সরকারের একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। এখন কিন্তু শিক্ষার্থীরা বলতে পারবে না যে সরকার আমাদের এই দাবি মানছে না বা ওই দাবি পূরণ করা নেই, কারণ এই ২ জন প্রতিনিধি কিন্তু সরাসরি সরকারের কাছে গিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে পারবেন, কারণ তারাই এখন সরাসরি দায়িত্বে আছেন। আমার মনে হয় এটা খুব একটা ভালো উদ্যোগ হয়েছে এবং এটা আমরা বাংলাদেশেই প্রথম দেখলাম যে এত অল্প বয়স্ক আমাদের দেশে একটা প্রবণতা আছে যে ধরেন আপনার একদম বয়স্ক বুড়ো না হলে দায়িত্ব দেওয়া হয়। আমাদের এখানে এখন ছাত্র সংগঠন বা যুব সংগঠনের নেতৃত্বে আসেন ৪০-৪৫ বছর বয়স। আর একজন ভদ্রলোক যখন এমপি বা মন্ত্রী হন, অধিকাংশেরই বয়স আপনার 60 বা 65 হয়ে যায়। কারণ অনেকে তো 70 পার হয়ে যায়। প্রথমবারের মতো যখন আসেন আমি বলতে চাচ্ছি। তো দেখা গেল যে একজন এমপি হয়েছেন তার বয়স 55 বা 60, বা একজন মন্ত্রী হয়েছেন তার বয়স 65। সবাই বলে যে না উনার তো বয়স হয়ে গিয়েছে, মন্ত্রিত্ব পায় নাই, ঠিক আছে উনার একটু মন্ত্রিত্ব দাও। আমরা যারা ধরেন আমি তো এই জার্মানিতে থাকি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বয়স এখন 42, 42। উনি যখন ধরেন ২ বছর বা ২.৫ বছর আগে দায়িত্ব নিয়েছিলেন তখন তার বয়স ছিল বিলো 40। এবং জার্মানির মতো একটা শক্তিশালী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন উনি, এবং আমাদের এখানে উনি গ্রিন পার্টির প্রধান ছিলেন। তো এই যে এই উনি 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 আমার যতটুকু জানি উনি ২২ বা ২৩ বছর বয়সে কিন্তু এই যে পড়াশোনা শেষ করেই রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে যান এবং ২৮-২৯ বছর বয়সে সংসদ সদস্য হয়ে গিয়েছেন, ৪০-এর কাছাকাছি হয়নি।
মন্ত্রিত্ব পেয়েছেন। এখন উনি কি করবেন? উনি কিন্তু 60 বা 65 এ রাজনীতি থেকে অবসরে চলে যাবেন। গিয়ে উনি ওনার যে অবসর সময় কাটাবেন, জীবন উপভোগ করবেন। এইটা আমাদের মনে হয় যে আমাদের একটু পরিবর্তন করা উচিত। আমাদের তরুণ নেতৃত্ব যারা ইয়াং, এই যে বয়স্ক লোকজনের চাইতে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনায় আনা উচিত। আমরা তো এটা একদম সামনাসামনি উদাহরণ দেখলাম। আপনি কিন্তু দেখছেন যে বয়স্কদের তো আবার একটা মানে অভিজ্ঞতার বিষয় আছে, যেমন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জন্য যে আসলে অভিজ্ঞতা। 65 বছর বয়সেও প্রথম মন্ত্রী হবেন, তখন আপনার তো মন্ত্রণালয় আপনি বাইরের সাথে যদি তুলনা করেন, বাইরে যেমন শিক্ষা জীবনেই কিন্তু এক ধরনের অভিজ্ঞতা, তাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়, হ্যাঁ, যে আমি এইটা এগুলোকে না, এরকম আমার কাছে মনে হয়নি যে তাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়। এইটা হয় যে এগুলা দেশে যারা রাজনীতিতে সরাসরি থাকেন, হ্যাঁ এটা ঠিক যে আনা বেয়ারবক আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু গ্রিন পার্টির ফরেন যে ডেলিগেশন, ফরেন টিম আছে, ওই টিমে উনি কাজ করতেন। এখন ওদের তো কিছু কাজকর্ম থাকে যে ওদের কে ফরেন পলিসিটা দেখবে, কে হেলথ সেক্টরটা দেখবে, প্রত্যেকটা দলেরই একটা ছায়া সরকার থাকে এবং হুম, সেই গ্রুপগুলা কিন্তু কাজ করে ওই মন্ত্রণালয় নিয়ে। এখন এটা তো সরাসরি আর মন্ত্রণালয়ে কাজ করে না, উনি মন্ত্রণালয় সম্পর্কে জানেন। এখন আনা বিয়ারবক যখন গ্রিন পার্টির ফরেন টিমে কাজ করতেন, তখন উনি জার্মান ফরেন পলিসি বা গ্লোবাল ফরেন পলিসি ওইগুলা নিয়ে উনি অনেক সম্যক ধারণা নিয়ে পেয়েছেন। কিন্তু আমাদের দেশে নাই, এটা সত্য, কিন্তু শুরু তো হলো। ধরেন আজকে যদি এই আসিফ এবং নাহিদ ইসলাম এই অল্প বয়সে 25-26 বছর বয়সে যদি মন্ত্রণালয় পান এবং ওনারা যদি ভালোভাবে এটা পরিচালনা করতে পারেন, তখন কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এগুলো বিবেচনা করবে যে না, আমাদের তরুণদের আনতে হবে। তাহলে তরুণদের আনতে হলে ওদেরকে প্রস্তুত করতে হবে, সবাই মিলেই তো রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। ধরেন তরুণ, মধ্যবয়সী, অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক লোক যারা আছেন, সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করবে। সেই জায়গায় আমি মনে করি যে এই আমাদের যে উপদেষ্টা পরিষদটা খুবই বৈচিত্র্যপূর্ণ। এখানে ধরেন প্রাজ্ঞ অভিজ্ঞ লোকজনের উপস্থিতি আছে। ধরেন আমরা যদি বলি যে সাবেক সচিব তহিদ হোসেন আছেন, উনি হয়তো বা ফরেন মিনিস্ট্রিটা দেখবেন, বা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি আছেন, উনি হয়তো অর্থ মন্ত্রণালয়টা দেখবেন। সাবেক আইনজীবী হাসান আরিফ বা আসিফ নজরুল আছেন, আইনের শিক্ষক, ওনারা হয়তো বা লিগাল জিনিসগুলা দেখবেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে হেলথ সেক্টরের একজন আছেন দেখলাম, উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। অনেকেই আছেন, ডক্টর আদিলুর রহমান আছেন, উনি দেখলাম মানবাধিকার কর্মী। তো সবকিছু মিলে আমি এই উপদেষ্টা পরিষদটা দেখে খুবই আশাবাদী। আমার কাছে মনে হয়েছে খুবই, এর চাইতে এই মুহূর্তে এরকম ভারসাম্যপূর্ণ উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভব ছিল না বলে আমার কাছে মনে হয়েছে। কারণ গত 2-3 দিন ধরে আমরা অনেক নাম দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে, ওই তালিকাগুলোর চাইতে এই তালিকাটা আমার কাছে মনে হয়েছে চমৎকার হয়েছে। আমরা হয়তো বা আশা করি যে দ্রুতই ওনারা দায়িত্ব নিবেন, নিয়ে বাংলাদেশকে একটা আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হবেন বলে আমি আশা করি। আমি পরিস্থিতিতে আমি আনবে। আশাবাদী।